একটি ছোট্ট সবুজ গ্রামে একটি ছোট্ট পরিবার থাকতো। সেই পরিবারে ছিল মা ও এক মেয়ে। দুজনই খুব ভালোবাসার সাথে মিলেমিশে থাকতো। যারার বয়স ছিল 15 বছর। একটি ছোট্ট মেয়ে, তার জন্মদিন কয়েকদিন পরেই ছিল। একদিন যখন ফরিদা রান্নাঘরে রান্না করছিলেন, তখন তার মেয়ে যারা এসে বলে, মা, তুমি কি করছো? ওহ যারা, আমরা দুজনের জন্য খাবার তৈরি করছি। তুমি পড়ালেখা করে নিয়েছো তো? হ্যাঁ মা, আমি ভালোভাবে পড়ালেখা শেষ করেছি। মা, আমার তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আরে আমার প্রিয় পুতুল, কি কথা জিজ্ঞেস করবে? মা, কয়েকদিন পরেই আমার জন্মদিন। আমরা কি এবছর জন্মদিন উদযাপন করব? ফরিদা তার মেয়ের কথা ফেলতে পারছিলেন না, কিন্তু তার কাছে এত টাকাও ছিল না। স্বামীর মৃত্যুর পর সেই ঘরের সমস্ত দায়িত্ব ফরিদাই বহন করছিলেন। তখন ফরিদা তার মেয়েকে বললেন, ওরে আমার পুতুল, তুমি চিন্তা করো না। এই বছর আমরা দুজন, শুধু তুমি আর আমি মিলে ভালোভাবে উদযাপন করব। মা, তুমি কি সত্যিই বলছো? আমি কি সেদিন আমার বন্ধুদের ডাকতে পারি? হ্যাঁ যারা, ডেকে নিও, তবে শুধু দুজনকে। যারা, তুমি এখন যাও, আমি রান্নাটা সেরে নিই। রাত নেমে এলো। মা ও মেয়ে খাবার খাওয়ার পর খাটে বসেছিলেন। তখনই যারা তার মাকে বলল, মা, তুমি আজ যে খাবার বানিয়েছিলে তা খুব সুস্বাদু ছিল। খেয়ে মন খুশি হয়ে গেল। সত্যি আজকের খাবারটা ছিল দারুণ। আমার প্রিয় পুতুলের তো সব সময় আমার হাতের তৈরি খাবারই ভালো লাগে। আর আজ তো তুমি খুব খুশি দেখাচ্ছ। জন্মদিন আসছে তাই না? সেজন্য এত খুশি? হ্যাঁ মা, এবার আমরা জন্মদিন উদযাপন করব ভেবেই খুব ভালো লাগছে। তুমি যখন হ্যাঁ বলেছিলে, তখন মন যেন নেচে উঠছিল। তুমি সবচেয়ে আমার লক্ষ্মী মা। স্বামীর মৃত্যুর পর ফরিদাকেই ঘিরে যারাই ছিল তার পুরো পৃথিবী। তিনি কখনো চাইতেন না তার মেয়ের হতাশ হোক। হ্যাঁ যারা, এবার আমরা দুজন মিলে তোমার জন্মদিনে খুব মজা করব। আমার প্রিয় পুতুলের জন্মদিন আমরাই যদি মজা না করি, তাহলে কে করবে? হ্যাঁ মা, এবার তো আমরা খুব মজা করব। হ্যাঁ যারা, ঠিক আছে, কিন্তু এখন আমরা ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। কয়েকদিন কেটে গেল। যারা এর জন্মদিন এসে গেল। সে এখন 16 বছর হয়ে গেছে। খাটে বসেছিল। তখন ফরিদা তার কাছে এলেন। ওরে আমার প্রিয় পুতুল, উঠে গেছো? শুভ জন্মদিন মা। আমার যারা, তুমি এখন 16 বছরের হয়ে গেলে। দেখো তো আমার ছোট্ট মেয়েটি এখন কত বড় হয়ে গেছে। ধন্যবাদ মা। আমি যতই বড় হয়ে যাই না কেন, তোমার কাছে তো সব সময় তোমারই পুতুলে থাকবো। আর মা, তুমি বলেছিলে না আমি আমার 2 বান্ধবীকে আমার জন্মদিনে ডাকতে পারি? আমি কি তাদের ডেকে আনবো? যারা, আমি বলেছিলাম তো, কিন্তু এখন আমার কাছে বেশি টাকা নেই মা। যদি তাদের ডেকেও নিই আর ভালো কিছু খাওয়াতে না পারি, ভালো লাগবে না মা। এই বছর থাক, পরের বছর অবশ্যই ডেকে নিও। যারা যদিও ছোট ছিল, তবুও সে তার মায়ের দুঃখ বুঝতে পারত। সে কখনো কোনো বিষয় জেদ করত না, কারণ সে জানতো যে তার বাবার চলে যাওয়ার পর সব দায়িত্ব তার মা ফরিদা কাঁধেই এসে পড়েছে। ঠিক আছে আমার প্রিয় পুতুল, এখন তুমি উঠে পড়ো, আমি রান্নাঘরে যাচ্ছি। এ বলে ফরিদা রান্নাঘরে চলে গেলেন। কিছু সময় পর ফরিদার বাড়িতে তাদের প্রতিবেশী রহিমা এলেন এবং তাকে ডাকতে লাগলেন। ফরিদা, ও ফরিদা, একটু বাহিরে তো এসো। রহিমা, কখন এলে? বসো না, ঘরে বসো। অনেকদিন পরে এলে রহিমা, সব ঠিক আছে তো? হ্যাঁ ফরিদা, সব ঠিক আছে। আসলে আজ আমার মেয়ের রেশমার জন্মদিন, তাই ভাবলাম
পাড়ার সবাইকে একটু মিষ্টি বিতরণ করে দেই। বাহ রহিমা, তোমার মেয়েরও আজ জন্মদিন? আসলে আমার মেয়ে যারাও আজ জন্মদিন। ফরিদা, এটা তো খুব ভালো খবর, তোমার মেয়ে আর আমার মেয়ে দুজনেরই জন্মদিন একসঙ্গে। হ্যাঁ রহিমা, আমার পক্ষ থেকে তোমার পুতুলকে জন্মদিনের অনেক শুভেচ্ছা দিও। ঠিক আছে ফরিদা, যারাকেও আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা দিও। এখন তুমি এই মিষ্টিটা নাও, আমি চলি, না হলে দেরি হয়ে যাবে। মা, আমি আপনাকে কার সাথে কথা বলতে শুনছিলাম। কেউ এসেছিলেন নাকি? কারোর সাথে কথা বলছিলেন? যারা, আমাদের পাশের বাড়ির রহিমা এসেছিল। তার মেয়ে রেশমার আজও জন্মদিন, তাই সে সবাইকে মিষ্টি বিতরণ করছিলেন। ফরিদা তার মেয়ের সাথে কথা বলে রান্নাঘরে চলে গেলেন। কয়েক বছর এভাবে কেটে গেল। একদিন ফরিদার দূর সম্পর্কের বোন খাদিজা তার বাড়িতে এলেন। খাদিজা সরাসরি ভিতরে এসে ফরিদাকে ডাকতে লাগলেন। খালামণি, কখন এলে? রাইসা আপুকে কেন নিয়ে আসোনি খালামণি? যারা বেটি, এখন তোমার রাইসা আপুর বিয়ে হয়ে গেছে, সে এখন তার শ্বশুর বাড়িতে থাকে। তোমার রাইসা আপু তো বিয়ের পর আমাকে ভুলেই গেছে, আমার খোঁজ পর্যন্ত নেয় না। এভাবেই খাদিজা আর যারার কথার মাঝে ফরিদা চলে এলেন। নিজের আপাকে দেখে তিনি খুশি হলেন এবং বললেন, আপা, তুমি কখন এলে? তুমি এতদিন পর এসেছো, তোমাকে দেখে খুব আনন্দ হলো। রাইসা কেমন আছে? বিয়ের পর তো তার সাথে দেখাই হয়নি। ফরিদা, এখন তোমাকে কি বলবো, রাইসা বিয়ের পর তো আমার পুরো জীবনটাই পাল্টে গেছে। আপা, এবার বলো কি হয়েছে তোমার? রাইসা কিছু করেছে? ফরিদা, এখন তোমাকে কি আর কি বলবো, রাইসা তো বিয়ের পরে পুরোপুরি পাল্টে গেছে আগের মতো। আমাকে সে এখন খোঁজ খবর নেয় না, আমি কেমন আছি কি করছি কিছুই জিজ্ঞেস করে না। বড় আপার দুঃখ ভরা কথা শুনে তার হৃদয়ে এক অজানা ভয় বাসা বাঁধল। ভবিষ্যতে তার যারা সাথেও যেন এমন কিছু না হয়। ফরিদা, তুমি কি ভাবনায় ডুবে গেলে? আমারই হয়তো কপাল খারাপ, সেই জন্য আজ আমাকে এমন দিন দেখতে হচ্ছে। আবা, তোমার কথা শুনে আমারও মন খারাপ হয়ে গেল, আমিও তো এক মায়ের মা। ফরিদা, তুমি চিন্তা করো না, শুধু আমারই ভাগ্যটাই একটু খারাপ ছিল, সেই জন্য আমার সাথে এমনটাই হলো। এর মানে এই নয় যে সবার সাথে এমন হবে। খাদিজার কথাগুলো শোনার পরেও ফরিদার মনে ভয় রয়ে গেল, কারণ তার জীবনে যারা ছাড়া আর কেউ ছিল না। কয়েক বছর এভাবেই কেটে গেল। যারা এখন বড় হয়ে গেছে, ফরিদার বয়স বাড়তে শুরু করেছে। এখন ফরিদার মনে কেবল একটাই ইচ্ছা ছিল যে তিনি তার মেয়ের যারা বিয়ে দিবে একজন ভালো সংসারী বুদ্ধিমান ছেলের সাথে দিবেন। হ্যাঁ যারা, আমার তোমার সাথে একটা খুব জরুরি কথা বলার আছে। দেখো, এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ নেই, আমার সব জগৎ তো তুমিই শুধু। এখন আমার বয়স আস্তে আস্তে বাড়ছে মা, আমি চাই যে তোমার জীবন শান্তিতে খুশিতে ভরে থাকুক। সেই জন্য আমি ভাবছি যে এখন তোমার বিয়ের একজন ভালো সংসারী ও বুদ্ধিমান ছেলের সাথে বিয়ে দেব। তোমার জন্য একটা খুব ভালো সম্পর্ক এসেছে, ছেলেও খুব ভালো। মায়ের কথা শুনে যারা কিছুক্ষণ চুপ করে রইল, যেন কোনো গভীর চিন্তায় ডুবে গেছে। তুমি কি বলছো? আমি বিয়ে করব না, আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকব? তুমিও তো আমাকে ছাড়া থাকতে পারবে না। যারা মা, এটা তো পৃথিবীর নিয়ম। মেয়ে যখন জন্ম নেয় তখন একদিন না একদিন তাকে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িই যেতে হয়। ঠিক আছে মা, যদি এতেই তোমার খুশি হয়, তবে আমি তোমার সিদ্ধান্তের জন্যই তৈরি। তোমার মুখে হাসি আমার জন্য সবচেয়ে বড় কথা। তুমি সব সময় আমার জন্য এত কিছু করেছো, আমার জন্য সব কষ্ট সহ্য করেছো, সব বলিদান দিয়েছো। তুমি আমার জন্য কখনো খারাপ ভাবতে পারো না। এই জন্য মা, তুমি যা বলবে আমি মেনে নিব। শুধু তুমি সব সময় খুশি থেকো,
এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা। পরের দিন সকালে ফরিদার বাড়িতে যারাকে দেখতে আসলো আরিফ। বাবা আরিফ, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না মা, আমার এখানে আসতে একদম কোনো কষ্ট হয়নি। আপনার বাড়ি দেখে খুব ভালো লাগছে। আপনি কেমন আছেন? আসলে আরিফের বাবা মা মারা গিয়েছিলেন যখন সে খুব ছোট ছিলেন, তাই এই শুভ অনুষ্ঠানে যেখানে সাধারণত বাবা মার সাথে থাকেন, সেখানে আজ আরিফ তার জীবনে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি একাই নিতে এসেছিল। আরিফ বাবা, আমি তো ঠিকই আছি, শুধু এখন একটা ইচ্ছা বাকি আছে যে নিজের মেয়ের বিয়ের একজন ভালো বুদ্ধিমান ছেলের সাথে দিব, যাতে সে তার শ্বশুর বাড়িতে সব সময় খুশি থাকে। আচ্ছা বাবা, তোমাদের দোকানের কাজ কর্ম আজকাল কেমন চলছে? কাজকর্ম তো খুব ভালো চলছে মা। আপনি একদম চিন্তা করবেন না। আমি ওয়াদা করছি যে আপনার মেয়েকে সব সময় খুশি রাখবো। হ্যাঁ, আমার তোমার উপরে পুরো ভরসা আছে যে তুমি আমার মেয়েকে সব সময় খুশি রাখবে। আরিফ বাবা, এ দুনিয়াতে যারা ছাড়া আমার আর কেউ নেই। আপনার অনুমতি হয় তবে আমি এখন যারার সাথে দেখা করতে চাই, যাতে তার সাথে কিছু কথা বলতে পারি, তাকে আরো ভালোভাবে জানতে পারি। ঠিক আছে বাবা, তুমি এখানেই বসো, আমি এখানেই যারাকে ডাকছি। তারও তোমার সাথে দেখা করে ভালো লাগবে। অবশেষে তো তার নতুন জীবন শুরু তোমার সাথেই হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই যারা চা নিয়ে বাহিরে এলো। যারা লজ্জা পেয়ে আরিফের পাশে বসলো। আপনি চা খান না, আমি নিজ হাতে বানিয়েছি, আশা করি আপনার ভালো লাগবে। যারা, চা তো অবশ্যই পান করবে। আচ্ছা তুমিই বলো, তুমি কেমন আছো? আর হ্যাঁ, তোমার কেমন ছেলে পছন্দ? আমি ঠিক আছি, আমাকে বুঝুক, খুশিতে রাখুক এবং আমার মাকে নিজের মায়ের মতো সম্মান দেয়। এভাবে তারা দুজনেই কথা চলছিল। তখন ফরিদা এসে বললেন, যারা মা, আরিফ বাবা, তোমরা দুজন আরামায় এসে কথা বলে নিলে তো? একটু একে অপরকে জানতে পারলে তো? হ্যাঁ মা, যারা আর আমি অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। আমার কাছে যারা খুব বুদ্ধিমান, খাঁটি মনের হয়েছে। এ সম্পর্কে আমরা পুরোপুরি মঞ্জুর। এখন শেষ সিদ্ধান্ত যারার হাতে। মা, আমারও এ সম্পর্কে কোনো আপত্তি নেই। আরিফকে আমার একজন ভালো খাঁটি মানুষ মনে হয়েছে। আমার মনে হয় তার সাথে আমি খুশি থাকব। ভালো তো, ঠিক আছে। যদি তোমাদের দুজনের এই সম্পর্কের মঞ্জুর হয়, তবে এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে। এখন শুধু বিয়ের প্রস্তুতি শুরু করতে হবে, শুভ দিন ঠিক করতে হবে। এভাবেই আরিফ আর যারা সম্পর্ক পাকা হয়ে গেল। 2 মাস কেটে গেল, যারা ও আরিফের বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের পর সব কিছু ধীরে ধীরে পাল্টে গেল। ফরিদাকেও আগে তার খাদিজা আপার কথা শুনে যে ভয় ঘাবড়ানি হয়েছিল, সেই ভয়ই এখন সত্যি হয়ে তার সামনে এসে দাঁড়ালো। যারা বিয়ের পর আগের মতো রইল না, সে এখন পুরোপুরি পাল্টে গেছে। যে মেয়েটা কখনো নিজের মাকে ছাড়া একটি দিনও কাটায়নি, সে এখন তার মাকে পুরোপুরি ভুলে গেছে। এখন যারা জীবনে কেন্দ্রবিন্দু শুধু তার স্বামী আরিফই হয়ে গেছে। কতদিন হয়ে গেল একবারও তার মায়ের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করতো না। ফরিদা রোজ দরজার দিকে তাকিয়ে থাকতেন, হয়তো আজ তার মেয়ের কোনো খবর আসবে, কিন্তু প্রতিদিন শুধু অপেক্ষায় থাকতো। দোকানে এবার অনেক বড় লোকসান হয়ে গেছে। এখন তো সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বুঝতে পারছি না কি করব, কার কাছে সাহায্য চাইবো। এত বড় ক্ষতির সম্মুখীন আগে কখনো হয়নি। এখন আমাদের কি হবে বলো তো? বুঝতে পারছি না। আল্লাহ আমাদের কি ভুলের শাস্তি দিচ্ছেন। দোকান বন্ধ হয়ে গেল, সংসার কিভাবে চলবে? আমার মনে হয় বিয়ের পর যখন আমরা তোমার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলাম, যখন তাকে একা ফেলে এসেছিলাম, হয়তো আল্লাহ আমাদের সেই ভুলের শাস্তি দিচ্ছেন। মানুষ যতই বড় হোক না কেন, মায়ের মন
ভাঙার মূল্য কখনো না কখনো দিতে হয়। পরের দিন সকালে গ্রামেরই একজন লোক ফরিদার বাড়িতে এসে তাকে জারার এবং তার স্বামীর উপর আসা ঝড়ের কথা বলে চলে গেলেন। ফরিদা এসব জেনে গভীর দুঃখ পেলেন। তিনি ভাবতে লাগলেন যে তার মেয়ে জামাইয়ের উপর এত বড় বিপদ কিভাবে এলো। অবশেষে তিনি একটা সিদ্ধান্ত নিলেন। এখন যাই হোক, তিনি তার জমি জমা সব বিক্রি করে জারা আর আরিফের কাছে যাবেন। ফরিদাকে হঠাৎ দেখে জারা ও আরিফ অবাক হয়ে গেল। ফরিদা তাদের মুখের ঘাবড়ানি দেখে হাসার চেষ্টাও করলেন। জারা বেটি, আরিফ বাবা, আমি তোমাদের সব সমস্যার কথা জানতে পেরেছি, কিন্তু তোমরা দুজন চিন্তা করো না, আমি আছি না। আমি থাকতে তোমাদের কোনো বিপদ কখনো আসতে দেব না। ফরিদার এই কথাগুলো শুনে জারার চোখে জল ভরে গেল। আরিফ ও যারা দুজনেই নিজেদের ভুলের গভীরতা অনুভূতি হলো। তারা ফরিদার কাছে ক্ষমা চাইল। সেদিন থেকেই জারা ও আরিফ ঠিক হয়ে গেল। এখন মা তাদের সাথে বাড়িতেই থাকেন। আর এরই সাথে ফরিদার দুঃখের দিনগুলোও শেষ হলো। ঘরে আবার খুশির আলো ফিরে এলো। সবার সুখের শান্তিতে হাসি ফুটে উঠল।